সার্বভৌমত্ব করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষ নয় ব্রিফিংয়ে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো দূরত্ব না থাকার দাবি। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দাবি বিএনপির। খুনিদের বিচারের আগে দায়িত্ব না ছাড়তে সরকারের প্রতি এনসিপির আহ্বান। এবার কোরবানির পশুকেন্দ্রিক অর্থনীতি লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা। চামড়া শিল্পে উন্মোচন হবে সম্ভাবনার নতুন দ্বার। এবং প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে সমালোচনার ঝড়। জনরায় উপেক্ষা না করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক শিক্ষাবিদদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সার্বভৌমত্ব করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো আপোষ নয় বলে জানিয়েছেন সেনাবাহিনী। দুপুরে সেনাসদের এক ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী যুক্ত হবে না। সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই বলেও ব্রিফিংয়ে জানানো হয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। দেশের আইন শৃঙ্খলা ও সমসাময়িক বিষয় নিয়ে সেনা সদরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। ৫ আগস্ট পরবর্তী যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে ব্রিফিংয়ে জানানো হয়। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে। সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা, করিডোর সহ বিভিন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী যুক্ত হবে না। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই বলেও জানায় সেনা সদর। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। অফিসার্স অ্যাড্রেসে বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য প্রচারে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। কোনো অফিসিয়াল ফোরামে এটাকে এক্সপ্রেস করেছি, আলোচনা হতেই পারে, সেনাপ্রধান অফিসারদের সঙ্গে কথা বলবেন, অনেক কথা উঠে আসতে পারে, অনেক আলোচনা হতে পারে, বাট এরকম কোনো অফিসিয়াল রেসপন্স কি আপনারা পেয়েছেন? চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম তৈরির বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সেনা সদর। কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আজ জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানান, 29 থেকে 30 মে টোকিওতে নিকি ফোরাম সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সমঝোতা ও চুক্তির মধ্যে অন্যতম হল বিনিয়োগ, জ্বালানি, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাত। এছাড়া সহজ শর্তে জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। 28 থেকে 31 মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30th নিকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি অংশগ্রহণের জন্য সরকারি সফরে জাপান যাচ্ছেন। যদিও এইটি মাননীয় প্রধান উপদেষ্টার মেইন উদ্দেশ্য, কিন্তু এর পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার রিটকারী আইনজীবী রওশন আলী বলেন, কমিশনের প্রতিবেদনে বিতর্কিত বিষয়গুলো ধর্মীয় অনুভূতির পরিপন্থী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে মেয়র হিসেবে ইশরাকের শপথ ঠেকাতে চেম্বার আদালতে আবেদন করেছে রিটকারী আইনজীবী। কাজী পাপ্পুর প্রতিবেদন।
নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করে গত 19 এপ্রিল। 17টি অধ্যায়ে বিভক্ত এই প্রতিবেদনে 3 ধাপে মোট 433টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সম অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া সহ 3টি বিষয় নিয়ে তুমুল বিতর্ক উঠেছে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। এসব ধারাকে বিতর্কিত দাবি করে আইনজীবী রওশন আলী গত 4 মে হাইকোর্টে রিট করেন। আলোচিত সেই রিট সোমবার খারিজ করে দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ। আদালত বলেন, নারী কমিশনের সুপারিশ সরকার এখনো বাস্তবায়ন করেনি। বিষয়টি এ কারণে প্রিম্যাচিউর। নারী সংস্কারের রিপোর্ট নিয়ে যুক্তিসঙ্গত না হতে পারে, কিন্তু যারা রিয়্যাক্ট করেছেন এই যে নেগেটিভ ওয়েতে, এটা করা উচিত ছিল না। আমরা আরেকটা 61-এ যেরকম রিফর্ম কিছুটা হয়েছিল, আমরা কিছুটা পাবো, কিন্তু না, সংকুচিত হয়ে গেল। আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। আদেশটা পেয়ে যাই, আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পুরো অবজারভেশন সহ এই রিট পিটিশনের অর্ডারটি পাবো। সেই অর্ডারটি পাওয়ার পর আমরা আশা করি আপনাদেরকে আপডেট করতে পারবো। এদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী আইনজীবী। শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায়, অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন, সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট, এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। ওদিকে দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার তারিখ বুধবার ঠিক করেছেন হাইকোর্ট। মাননীয় আদালত এটা 28 তারিখে, অর্থাৎ ডে আফটার টুমোরো, বুধবার দিন এটা জাজমেন্টের জন্য রেখেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ। সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের ঘোষণা আসবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সনদ ঘোষণা ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে চলতি মাসের শেষে অথবা জুনের শুরুতে বিষয়ভিত্তিক আলোচনা হবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর মতামতের তথ্য পড়ে শোনান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে, কি পরিবর্তন করা হচ্ছে, নির্বাচন কেন্দ্রিক যেগুলো, সেগুলোর ব্যাপারে কিছু আশুকরণীয় ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্যে থেকে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট, সেগুলো সরকার দেখছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্যের মাপকাঠি কেবল সংখ্যা নয়, এতে রাজনৈতিক দলের মতামত ও ধরন ভূমিকা রাখবে। সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কেননা রাজনৈতিকভাবে দলগুলোর সকলের অবস্থান এক নয়, এক শক্তিতে তারা অবস্থান করেন না। অতএব এগুলিকে বিবেচনায় নিতে হবে, কেননা অতীতে এই ধরনের কমিটমেন্ট বাধ্যতামূলক না হয়, বাস্তবায়িত হয়নি। তো সেই বিবেচনা থেকে আমরা আশা করি যে সনদটার ব্যাপারে যেন এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা হয়। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বলেও জানান আলী রিয়াজ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপরেই প্রতিবাদে নামে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠন। সোমবার সেই প্রতিবাদ গড়ায় তৃতীয় দিনে। এদিন সকালে সচিবালয়ে 6 নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। নেতৃত্ব দেন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবির ও কো চেয়ারম্যান নুরুল ইসলাম। আপনি ভুলে গেছেন 12 বছর এলপিআর থাকার পরে আবার চাকরিতে আসছেন। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে করছেন আমরা ভুলে যাব। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। স্লোগানে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। দাবি না মানলে সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা। কারো কোনো মতামত নেই, ওয়েবসাইটে নেই, কোনো পেপার পত্রিকায় নেই। উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। মিছিলটি বিভিন্ন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কার্যত স্থবিরতা নেমে আসে সচিবালয়ে। শামীমুজ্জামান চৌধুরী, বাহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও গণতন্ত্র এখনও জনগণের নাগালের বাইরে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যা ও মানবাধিকার অপরাধের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা আছে উল্লেখ করে বলেন, একক কৃতিত্বে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং একটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। গয়েশ্বর বলেন, গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। খনিদের বিচার না হওয়া পর্যন্ত দায়িত্ব না ছাড়তে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, দাবি আদায়ে সরকারকে জিম্মি করলে ফল ভালো হবে না। মাহমুদ হোসেনের ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ডোমারে এক পথসভায় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং খুনি হাসিনার ফিরে আসার সুযোগ নেই। যদি আসে তবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া উপায় নেই। আমরা এনসিপির প্রতি আমাদের সমর্থন প্রত্যাশা করব এবং আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে জনগণ কি চায় সেটি শুনে সেই অনুযায়ী এনসিপির আগামী দিনের যে বাংলাদেশের ইশতেহার সেটি আমরা তৈরি করব।
এদিকে সাংগঠনিক সফরে গিয়ে চট্টগ্রামের ৬ উপজেলায় ৫টি পথসভা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সচিবালয় এবং এনবিআরে আন্দোলনরতদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না। এখনো পর্যন্ত দেশের শক্তি বই শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কখনোই আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয় এবং এই বিভাজনকে পুঁজি করে আমাদের জাতীয় ঐক্যবদ্ধতাকে কেউ যেন ফাটল ধরাতে না পারে। এনসিপিকে তৃণমূলে আরো গতিশীল ও শক্তিশালী করাই সাংগঠনিক সফরের লক্ষ্য বলে জানান হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার কুরবানির পশু কেন্দ্রিক অর্থনীতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি আরও বলেন, সরকারের নানা পদক্ষেপে চামড়া শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশীয় পশুতে কোরবানি, পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম। সভায় বক্তারা পশুপালনে স্টেরয়েড সহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার আহ্বান জানান। কোরবানির মাধ্যমে ইসলামের ত্যাগের শিক্ষা যথাযথভাবে পালনের মাধ্যমে গরিবের হক নিশ্চিতের তাগিদ দেন এনসিপি নেতা সামান্থা শারমিন। গত 15 বছরে চামড়ার দাম কি পরিমাণে কমেছে এবং আমি এটাকে এভাবে দেখতে চাই বা আমার কাছে এটা মনে হয় যে চামড়ার দাম যে এই পরিমাণে কমে এসেছে এটার একটা বড় কারণ যাতে করে মাদ্রাসাগুলো অসহায় হয়ে পড়ে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিমুখী করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা তাবিথ আউয়াল। বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণ রিসোর্সেস আছে, এখন প্রযুক্তিটাকে ব্যবহার করি, বেটার ম্যানেজমেন্টকে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা আসলে কিন্তু রিভার্স করে ফেলতে পারি, আমদানি মার্কেট থেকে স্ট্রেট রপ্তানি মার্কেটে চলে যেতে পারি। সরকারের নানা উদ্যোগে চামড়া শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি। এই চামড়াটা ধরেন মাদ্রাসা এবং এতিম বাচ্চাদের একটা পাওয়ার বিষয়, তাদের একটা হক আছে, সেটা যেন তারা এবার পায়, তারা যেন কম দামে ফেলে দিতে না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে সংরক্ষণ করার জন্য লবণ সরবরাহ করা হবে এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এমনকি যদি কাঁচা চামড়া রপ্তানিও করতে হয় সেটা যেন সেই পর্যন্ত সংরক্ষণ করতে পারে সেটা ব্যবস্থা করা হচ্ছে। ঈদুল আজহাকে ঘিরে বাসে কোরবানির পশু পরিবহন করা যাবে না বলেও সতর্ক করে দেন তিনি। বাসের যে রাখার বক্সগুলো আছে না, ওর মধ্যে ছাগল নিয়ে আসে এবং অনেকগুলো সাফোকেটেড হয়ে মরে যায়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গতি আনতে অবকাঠামো নির্মাণ সহ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কাগজ কলমে নয়, বাস্তবতার নিরিখে উন্নয়নের হিসাব করতে হবে। সাধারণ মানুষের কল্যাণ হয় এমন প্রকল্প গ্রহণের পরামর্শও দেন তিনি। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহি ও নৈতিকতার শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা ত্বরান্বিত করতে ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন। GDP is higher in large countries. We should talk about GDP per capita. Transportation, energy, water supply, fintech. We take any sector. Starting their work on impact evaluations and randomized control trials. অর্থ উপদেষ্টা বলেন, নীতি নৈতিকতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষকে অবহিত করে প্রকল্প হাতে নেওয়া উচিত। Then also ask the people that whether they are getting benefit. And here's a long list of private sector. It's not very
difficult technique. প্রকল্পের প্রত্যাশিত ফল পেতে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সকল পথ বন্ধ করা প্রয়োজন বলে মত দেন তিনি। Even the contractor said, what are you doing? You have not done this thing. And nowadays I don't think that's very compulsory. Of course, theoretically is there, I already know, but it's not really given proper importance. প্রকল্পের যাবতীয় তথ্য উপাত্তের চুলচেরা বিশ্লেষণ জনসমক্ষে প্রকাশের সংস্কৃতি তৈরির তাগিদও দেন সালেউদ্দিন আহমেদ। In that, the auditing and ensuring transparency, accountability are important. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্যানেল ভোটের মাধ্যমে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের সুপারিশ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে দেশজুড়ে। সরাসরি ভোট বাতিল করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনায় মুখর সব শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদরাও এই বিধানের বিরোধিতা করছেন। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে, পরে তাদের মধ্য থেকে পরবর্তী ধাপে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হবেন। সুপারিশ অনুযায়ী প্যানেল ভোটের মাধ্যমে কাউন্সিলর কিংবা মেম্বার নির্বাচিত হলে জনগণের প্রত্যক্ষ ভোটের ব্যত্যয় ঘটবে। যদি মেম্বারদের দ্বারা চেয়ারম্যান হয়, সে পৌরসভারই হোক অথবা ইউনিয়নেরই হোক অথবা মেয়রই হোক, কাউন্সিলরদের দ্বারা হয়, তাহলে আমরা এতদিন যেটার জন্য আন্দোলন সংগ্রাম করলাম, প্রথমত জনগণের প্রত্যক্ষ ভোটের কিছুটা বর্তায় হলো। দ্বিতীয়ত হচ্ছে যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, সেটা তো আরও প্রবল হবে, আকার ধারণ করবে। সংস্কার কমিশন যদি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রপোজাল বা প্রস্তাব রেখে থাকে, সেটা যুক্তিসঙ্গত হয়নি। সকল জনগণ তাদের ভোটাধিকার বা মতামত দিয়েই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে মেয়র, এমপি এবং আপনার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যেই প্রতিনিধি হোক না কেন, সরাসরি জনগণ যাকে ভোট দিবে সেই এই ভোটে নির্বাচিত হয়ে এদেশে নেতৃত্ব দিবে। এই সুপারিশে আসে, এটা কিন্তু জনগণের মতামতের সঙ্গে সাংঘর্ষিক বলে আমি মনে করি। জনগণের আস্থা তৈরি করতে যে কোনো নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে হওয়াই ভালো বলে মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটা ইলেকশনের ভ্যালিডিটি, কার্যকারিতা আসলে ভোটারের এন্ডোর্সমেন্টের উপরে নির্ভর করে। আর এইখানে যে প্রস্তাবনাটা আছে, সেখানে এই একটা মৌলিক জায়গায় কিছুটা ব্যত্যয় হয়ে যাচ্ছে আর কি। আমি এখনো মনে করি যে যত বেশি মানুষের মতামত নিয়ে একটা নির্বাচন করা যায়, সেটা তত বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। একজন মেয়র নির্বাচিত হওয়ার পরে এক ওয়ার্ড কাউন্সিলর বলে বসবেন যে আমি তো তাকে ভোট দিই নাই, অর্থাৎ আমার জনগণের প্রতিনিধিত্ব তার প্রতি আস্থাহীনতায় ভুগছে। এই জন্য সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মতটাকে গুরুত্ব দেওয়া দরকার। তবে সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে দেখে সুপারিশ বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছে সুজনের স্থানীয় এই বিশ্লেষক। স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই এই প্রস্তাবকে। যিনি মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতেন, উনি আসলেই একক আধিপত্য বিস্তার করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, এবং যার ফলে স্থানীয় সরকারের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। রাজশাহী বিভাগে একটি সিটি কর্পোরেশন, 67টি উপজেলা, 62টি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ রয়েছে 566টি। এখানে মোট ভোটার সংখ্যা 1,58,12,911 জন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে 92 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে চুয়াডাঙ্গায় 54, খাগড়াছড়িতে 19 ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে 19 জন পুশ ইন করা হয়। বর্তমানে তারা বিজিবি ও পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে 54 জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে 11 জন পুরুষ, 19 জন নারী এবং 24 জন শিশু। বাংলাদেশে আমার বাড়ি বিষ্ণুপুর। কোন জেলা? নড়াইল জেলা। ইন্ডিয়াতে একদম শাহ আলম চন্দ্রবা, আহমেদাবাদ।
আচ্ছা, ওখান থেকে কেন আপনারা চলে আসলেন? ওখানে তো আমার বাসা বাড়ি ভেঙে দিয়েছে, আমরা চলে আসছি। ভাঙার পরে ওসব জায়গায় ঘিরে ফেলাচ্ছে, ওখান থেকে সব তাড়াই দিচ্ছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে ৫ পরিবারের ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এর মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু। সোমবার ভোরে ফেনী নদী দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি হেফাজতে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন তারা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের হরিয়ানায় গিয়ে ধরা পড়ে এসব বাংলাদেশি। এই নিয়ে চলতি মাসে ৩ দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে পুশিন করল বিএসএফ। একই দিনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী, 2 জন শিশু। দীর্ঘ 18 বছর তারা ভারতে বসবাস করছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মোটামুটি বাংলাদেশের নাগরিক এবং তাদের জানা গেছে তারা কুড়িগ্রামের নাগরিক। এখন বিজিবি যথাযথ আইনানুগ প্রক্রিয়া মেনে তারা পুলিশের কাছে সুপর্দ করবে, তারপরে পুলিশের মাধ্যমে যথাযথ কোর্টের মাধ্যমে বিষয়টি। ঘন ঘন পুশিনের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামী বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে লাখো তরুণের জমায়েত আশা করছেন সংগঠনের নেতারা। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। অধিকার আদায়ে নানা পদক্ষেপ এবং ভবিষ্যতে চিন্তা ভাবনায় তরুণদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন 3 সংগঠনের নেতারা। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতা। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত, মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না। রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে। রাজধানীর তুরাগে রাইদাবাস ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যা ও লাশ গুমের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্বে রাইদাবাসের কয়েকজন চালক আনোয়ারকে হত্যার পর লাশ ডিপোর ভেতরেই মাটি চাপা দেয় বলে জানান ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। এসইউ সেলিমের প্রতিবেদন। রাইদাবাস বেচাকেনার লেনদেন নিয়ে বিরোধের জেরে গেল 17 জানুয়ারি ডিপো মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যার পর লাশ মাটি চাপা দেয় কয়েকজন চালক। চাঞ্চল্যকর ও ক্লুলেস এই হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। রাইদাবাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ এবং আরও তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। নির্মমভাবে হত্যার পর প্রমাণ নষ্ট করতে আসামিরা ডিপোর টিনের বেড়ার কাছে লাশ মাটি চাপা দেয় বলে জানান তিনি। রাইদাবাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান মহিদুল ইসলাম। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় ফ্রিজ কিনে এবার মিলিয়নার হয়েছেন সাভারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম। সাভারের আশুলিয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। আসন্ন ঈদ সামনে রেখে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। রাজধানীর মিরপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে
এক অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছে অপ্রীতিকর বিভ্রান্তি। গত 25 মে বেসরকারি এক কোম্পানির ক্যাম্পেইনের অনুমতি ঘিরে ছাত্রদল কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কিছু মন্তব্যের ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর জেরে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগের উস্কানিতে তাদের উপর মব তৈরির চেষ্টা করা হয়। মুখ্য বিষয়টা হলো ইসরায়েলি পণ্য বয়কট করে আমাদের যে দেশীয় পণ্যগুলো আছে সেগুলো সম্পর্কে মার্কেটিং করা। প্রিন্সিপাল স্যারের কাছে অনুমতির জন্য যায়, কিন্তু প্রিন্সিপাল স্যার সম্মানের সহিত অক্ষমতা প্রকাশ করেন, এলাকার সন্তান ও একজন ছাত্রদলের কর্মী হিসাবে দাবি করেন। এমতো অবস্থায় ম্যানেজমেন্টের একটি প্রতিনিধি লোক তার রাজনৈতিক পরিচয় শুনেই অসৌজন্যমূলক আচরণ শুরু করেন এবং সিকিউরিটি গার্ড ও বাইরের লোকজনকে ডেকে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করেন। এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে একটি বিশেষ মহল আমাদের সম্মানহানির চেষ্টা করেছে এবং বিভ্রান্তিকর ক্যাপশন ও পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। আমরা পুরোপুরি মবের শিকার। নতুন 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং উপদেষ্টা সালমান এফ রহমানকে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, হত্যা মামলায় 2-1 জন নয়, বরং একটি রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত। তাই বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা তদন্তে বিলম্ব হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক, তাদেরকে 3টি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো প্রার্থনা করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। অন্যদিকে ইরাকে 8 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে পানির মজুদ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গেল দুদিনে গাজার অন্তত 200 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আর সবশেষ 2টি বিমান হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। এ নিয়ে 19 মাসের তাণ্ডবে 54,000 ছুঁই করছে প্রাণহানি। আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় আসিয়ান নেতাদের চতুর্দশ সংলাপে গুরুত্ব পেয়েছে গাজা, মিয়ানমার ও ইউক্রেন সংকট। ভূরাজনৈতিক সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক উদ্যোগে জোর দিয়েছে আসিয়ান ইন্টারপার্লামেন্টারি অ্যাসেম্বলি আইপা। পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন তিনি। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন দেয়ায় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান শাহবাজ। 80 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইরাকে পানির মজুদ। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। চলতি বছর বর্ষা মৌসুমেও বৃষ্টিপাত না হওয়ায় এবং ফোরাত ও দজলা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় এই প্রধান কারণ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 4,60,00,000 জনসংখ্যার দেশটি ভয়াবহ পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট বিক্রি থেকে যে আয় হয় সেই আয়ের অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর প্লে অফে খেলা 4 দল পাবে 55 লাখ টাকা, আর বাকি 3টি দল পাবে 45 লাখ করে। এর আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান, চলতি আসরে টিকিট বিক্রি থেকে আয়কৃত অর্থের কিছু অংশ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ক্রীড়া খাতে বাজেট প্রসঙ্গ। আগামী অর্থবছরে ক্রীড়া খাতে মন্ত্রণালয় প্রস্তাবিত বাজেটের চেয়ে 10 থেকে 15% বাড়তি বরাদ্দ আশা করছেন সাবেক ফুটবলাররা। অবকাঠামো উন্নয়ন, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম তৈরির কার্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তারা। ক্রিকেট বাজেট নিয়ে রাজু আলাউদ্দিনের প্রতিবেদন। বছর যায় বছর আসে, নতুন অর্থ বছর নিয়ে আসছে নতুন সম্ভাবনা, কিন্তু ক্রীড়া বাজেটের কতটা প্রাপ্তি অথবা দৃশ্যমান অগ্রগতি হয় তা জানা নেই কারো। নতুন অর্থ বছর সামনে রেখে আরও একবার সেই প্রশ্নের মুখোমুখি ক্রীড়াঙ্গন।
2024-25 অর্থ বছরে ক্রীড়া বাজেট ছিল 1234 কোটি 8 লাখ টাকা, যেখানে গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম সহ বেশ কিছু খাতে। এবারের বাজেট খাত একই থাকলেও বাড়ছে পরিসর। মন্ত্রণালয় যাই প্রস্তাব করুক না কেন, আগামী বাজেটে তার চেয়েও 10-15% বাড়তি বরাদ্দ দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলাররা। বাজেট হবে সেটা আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য যেভাবে বাজেট দরকার সেই বাজেট তারা দিবেন সেটা আমরা আশা করি। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে অবকাঠামোগুলো, বিশেষ করে খেলার মাঠ, বেশি মাঠ তৈরি করার জন্য আমি চাইবো যে ভালো মাঠ হলে আমাদের ভালো মানের খেলোয়াড় আছে, আমাদের অনেক ট্যালেন্টেড প্লেয়ার, আমরা ভালো মাঠের অভাবে কিন্তু আমাদের অনেক খেলোয়াড় হারিয়ে যায়। বাংলাদেশের যে রুট লেভেলের যে প্লেয়ারগুলো আছে, তো আমার কাছে মনে হয় যে স্টেডিয়াম, খেলার পর্যাপ্ত পরিমাণ মাঠ নাই। আমরা জানি ক্রিকেট, ফুটবল, আপনি ভলিবল বলেন, সব জায়গার ফ্যাসিলিটির অভাব। তো আমরা আশা করব যে বাজেটটা আসবে, সে বাজেট থেকে প্লেয়ার দ্বারা উপকৃত হবে। বাজেটে যে বরাদ্দ রাখা হয় তাতে চাহিদার সঙ্গে ফেডারেশনের ঘাটতি থেকেই যায় বলে জানান তারা। ক্রীড়া বাজেট আসছে, এই ক্রীড়া বাজেটটি যাতে সঠিকভাবে কাজে লাগে, কারণ ইতিপূর্বে দেখা গেছে যে ক্রীড়া বাজেটের যেই অর্থগুলি সেটি কিন্তু 50% টাকাও তারা সঠিকভাবে কাজে লাগে না। বেশিরভাগ ফেডারেশনগুলি এগুলি আত্মসাৎ করেছে। ক্রীড়াঙ্গনের যে বাজেট হয় সেই বাজেটের ম্যাক্সিমাম অর্থটা আসলে স্টেডিয়াম নির্মাণ এই ধরনের কাজে ব্যয় হয়। আমি মনে করি স্টেডিয়ামের আগে বেশি প্রয়োজন হচ্ছে ট্রেনিং। আমাদের বাচ্চারা যদি খেলতেই না আসে বা খেলাধুলার সুযোগই যদি না পায়, মাঠটাকে যদি সুন্দর না রাখতে পারি, তাহলে আমার স্টেডিয়াম করে কোনো লাভ নেই। তো স্পোর্টসকে আপনি যদি যখন আপনি একদম একটা অন্যরকম প্রায়োরিটি জায়গায় রাখবেন, সেখানে আমি বলবো যে বাজেটটা হওয়া উচিত একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। বিগত দিনে যদি বাজেট দেখেন, সেখানে আমার কাছে মনে হয়েছে স্পোর্টসের ক্ষেত্রে বাজেটটা তেমন আমার আশানুরূপ আমার কাছে কখনই মনে হয়েছে না। দেশের ক্রীড়াঙ্গনে ভালো ফল বয়ে আনা ফেডারেশনগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক ফুটবলারদের। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। সার্বভৌমত্ব করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষ নয়, ব্রিফিংয়ে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো দূরত্ব না থাকার দাবি। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দাবি বিএনপির। খুনিদের বিচারের আগে দায়িত্ব না ছাড়তে সরকারের প্রতি এনসিপির আহ্বান। এবার কুরবানির পশুকেন্দ্রিক অর্থনীতি লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা। চামড়া শিল্পে উন্মোচন হবে সম্ভাবনার নতুন দ্বার। এবং প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে সমালোচনার ঝড়। জনরায় উপেক্ষা না করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক শিক্ষাবিদদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।